বলো ঈদ মুবারক। ঈদ মুবারক। তোমাকে দিব। আমরা প্লেনে উঠে গেছি। আজকে প্লেনে এত খাইছি যে আমাদের পেট ভরা, তাই না? আমরা সবাই ঘুমিয়ে গেছে, শুধু আমি একাই সজাগ। এটা আমি অনেকটুকু খাইছি কারণ অনেক মজা ছিল। আমরা চলে আসছি দুবাই এয়ারপোর্টে। আমরা গতবার যখন দেশে গিয়েছিলাম ওই দিনটা ছিল কুরবানির ঈদের দিন, আর এবার রোজার ঈদ চলে আসছে। আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে করতে যাই হোক 1 বছর হয়ে গেছে। আসলে ইদানিং যেহেতু ছোট ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক বেশি চলে, তো সেই সুবাদে লম্বা ভিডিওগুলো এডিট করা বা লম্বা ভিডিওগুলো আপলোড করা একদমই হয় না। আর সব কিছুই যেহেতু অভ্যস্ততার ব্যাপার, মানে লম্বা ভিডিওতে ভয়েস দিতে গেলে এখন মনে হয় বিশাল এক প্যারা, মানে এত কথা আমি কোত্থেকে জোগাড় করব, সেটাও একটা ব্যাপার। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মজা। আমি ইতালিতে আসার পর এই 8 বছরে 2বার দেশে যাওয়া হয়েছে এবং 2বারই আনফরচুনেটলি যাওয়ার ডেটটা পড়েছে ঈদের দিনে। আমরা করোনার পরে যখন গিয়েছিলাম তখন ছিল রোজার ঈদের দিন, আর গতবার ছিল কুরবানির ঈদের দিন। আমরা কোথায় যাই? না না, বলো আমরা বাংলাদেশে যাই। ইয়ে ফাতিয়া, আমরা কোথায় যাই? বলো ঈদ মুবারক। ঈদ মুবারক। আজকে ঈদের দিন আমরা কোথায় যাই? বাংলাদেশে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে আমাদের, তাই না? আজমি ডান্স করতেছে হ্যাপি 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 হ্যাপি। বলো হ্যাপি হ্যাপি হ্যাপি। আমরা অনেক ভোরে রওনা দিয়ে দিয়েছিলাম। আগের দিনে সবকিছু গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম, কারণ গাড়ি দিয়ে আমাদের শহর থেকে মিলান এয়ারপোর্টে যেতে আমাদের লাগবে প্রায় 4 ঘন্টার মতো। বিশাল লম্বা জার্নি। আমরা কেউই বাসা থেকে নাস্তা করে আসিনি, তাই মাঝখানে নাস্তাটা করে তারপরে আমরা এয়ারপোর্টে এসেছি। আর মিলান এয়ারপোর্টটা কিন্তু বিশাল বড় এবং দেখতে ভীষণ সুন্দর। গাড়ি পার্কিং করতে গিয়ে আমাদের অনেকটা সময় লেগে গেছে, তো যাই হোক অবশেষে গাড়ি পার্কিং করে আমরা চলে যাব এখন এয়ারপোর্টের ভেতরে মালামাল বুকিং দিয়ে। তারপরে আমরা সবাই একটু রিল্যাক্সে রেস্ট করব। মালামাল বুকিং এ দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা ভীষণ টেনশনে ছিলাম, কারণ প্রবাস থেকে যারা দেশে যায় সবাই কিন্তু এই টেনশনটা নিয়েই থাকে যতক্ষণ পর্যন্ত মালামালগুলো বুকিং এ দেওয়া না হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের মালামাল ওজনেও ঠিক ছিল এবং খুবই সুন্দরভাবে আমরা বুকিং দিতে পেরেছি, কোনো রকমের কোনো ঝামেলা পোহাতে হয়নি। লাগেজ বুকিং দেওয়া এবং প্রাথমিক যে ফর্মালিটিসগুলো আছে সমস্ত কিছু শেষ করে আমরা অপেক্ষায় বসে আছি যে কখন আমরা ফ্লাইটে উঠবো। আর এই সময়টা কিন্তু আমাদের জন্য ভীষণ 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 এক্সাইটিং আমি বলবো। আর আমরা এই সময়ের মধ্যেই দেশেও সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। আর সৌভাগ্যের ব্যাপার হচ্ছে যেহেতু ঈদের দিন আমরা এয়ারপোর্টে বসেই সেমাই খেতে পারছি, মিষ্টিমুখ করতে পারছি। প্রবাসে আসলে কিছু আপনজন থাকা, কিছু কাছের মানুষ থাকাটা পরম সৌভাগ্যের ব্যাপার। সেই জায়গা থেকে আমাদের কিছু কাছের মানুষ আছে, আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড, ওই ভাইয়ারা মিলানেই থাকে। তো ভাবি আমাদের জন্য সেমাই রান্না করে পাঠিয়েছে, যেহেতু ঈদের দিন ওনারা চিন্তা করেছে যে আমরা ফ্লাইটে ওঠার আগে যেন আমরা একটু মিষ্টিমুখ করতে পারি। সেটা আমাদের জন্য অনেক ভালো লাগার একটা ব্যাপার ছিল। আর সেমাইটাও ভীষণ মজা হয়েছিল। মিষ্টিমুখ করার পর ওই ভাইয়াকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি প্লেনের উদ্দেশ্যে। আমরা কিছুক্ষণের মধ্যেই প্লেনে উঠে যাব ইনশাল্লাহ। আর এই সময়টা যতটা আনন্দের ছিল আমার জন্য, আবার পাশাপাশি একটু কষ্টও পাচ্ছিলাম, যেহেতু আমার প্রবাসী একটা সংসার আর দেশে যাচ্ছি পরিবারের কাছে। তো আমার মতো যারা সংসার প্রেমী তাদের সংসার ছেড়ে যাওয়াটাও কিন্তু ভীষণ কষ্টের। তুমি এখন কোথায় বলো তো? প্লেনে বাংলাদেশে যাব, বাট এখন তুমি কোথায় বলো? প্লেনে প্লেনে ওকে, এটা দিয়ে কি করে খেলা দেখবা? আচ্ছা ঠিক আছে। গাড়ি দেখো। ওকে, তোমাকে আমি গেম দিব। আমি প্রথমবার যখন দেশে গিয়েছিলাম তখন আমার ছেলেটা অনেক ছোট ছিল, ওকে কোলে নিয়ে গিয়েছিলাম। তখনও কোনো কিছুই বুঝতো না কোথায় যাচ্ছে, মানে কি দিয়ে যাচ্ছে, সে এখন কোথায় আছে। তো এইবার মাশাআল্লাহ যখন গিয়েছিলাম তার সবকিছুই সে বুঝে এবং ফিল করেছে। তো প্লেনে ওঠা এবং দেশে যাওয়াটা সে ভীষণ এনজয় করেছে। আর 2 বাচ্চাই আসলে মাশাআল্লাহ আমার অনেক বেশি ধৈর্যশীল। ওরা লম্বা সময় প্লেনে থাকার পরেও এতটুকু বিরক্ত করেনি মাশাআল্লাহ। তো ওদেরকে প্লেনে ওঠার পরেই ওদের পছন্দ মতো ট্যাবলেট লাগিয়ে দিয়েছি। ওরা যেটা দেখতে চায় সেটাই ওরা দেখছে। ইতিমধ্যে আমাদের প্লেনটা ছেড়েও দিয়েছে। এই সময়ের অনুভূতিটা কিন্তু অন্যরকম। যারা প্রবাস থেকে দেশে যাতায়াত করে তারা বুঝবে। শুধুমাত্র আমি একটা দেশ ছেড়ে চলে যাচ্ছি যেখানে আমার সংসার, যেখানে আমার জীবনযাপন, ওই দেশটা ছেড়ে চলে যাচ্ছি। আর যেহেতু আমরা প্রতিটা মুহূর্ত অনিশ্চিত একটা যাত্রায়, অনিশ্চিত একটা চিন্তার মধ্যে থাকি যে কখন একটা সেকেন্ডের আমাদের ভরসা নেই। যাই হোক,
হোক, আমি কোনো স্যাড মোমেন্টে যেতে চাই না। তো আমরা এবার গিয়েছিলাম হচ্ছে এমিরেটস এয়ারলাইন্সে। এমিরেটসের সার্ভিসও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই নিয়ে ৩টা এয়ারলাইন্সে আমার চড়া হয়েছে। ৩টাই ভীষণ ভালো, তবে এমিরেটসটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। বিশেষ করে খাবার সার্ভিসের ব্যাপারটা অন্যান্য এয়ারলাইন্সে দেখেছি ২ বার বা ৩ বার, মানে উল্লেখযোগ্য ১-২টা সময় থাকে যে ওই সময়ের মধ্যে ওরা মিলটা দেয়। কিন্তু এমিরেটসে আমি দেখলাম যে কিছুক্ষণ পরপর ১টা-২টা আইটেম করে ওরা দিতেই থাকে এবং এত বেশি খাওয়া হয়ে যায় যে প্লেন থেকে নামার পর যতই সময় থাকুক মানে কোনো কিছু খাওয়ার মতো একদমই পেটে জায়গা থাকে না, এবং ওদের খাবারের কোয়ালিটিগুলো ভীষণ ভালো ছিল। তো আমাদের মেন মিলটা যখন এসেছে আমরা খেতে খেতে অনেক গল্প করেছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ। আর আমার ছেলে ওর বাবার হাতে খেতেই ভীষণ পছন্দ করে। ও ছোটবেলা থেকেই ওর বাবার জন্য ভীষণ পাগল, আর আমার মেয়ে মাশাআল্লাহ নিজের হাতেই খেতে পারে। তো সেই সুবাদে আমি কিন্তু অনেকটা রিল্যাক্সেই ছিলাম। অনেকটা সময় আমরা গল্প করতে করতে খাওয়া দাওয়াটা শেষ করেছি। প্রত্যেকটা খাবারের কোয়ালিটি, টেস্ট সবকিছুই কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আরেকটা ভীষণ ভালো লাগার মতো ব্যাপার ছিল, এখানে কিন্তু বাচ্চাদের খাবারটা কিছুক্ষণ আগে সার্ভ করে। তো সেই সুবাদে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বা ওদের খাওয়াটা শেষ হওয়ার জন্য যথেষ্ট সময় থাকে আমাদের। তো ওদের খাওয়া শেষ করার পরে আমাদের খাবারটাও চলে এসেছে। আর এখানে কিন্তু খাবার দেওয়ার কিছুক্ষণ আগে একটা চার্ট থাকে, সেখান থেকে আমরা খাবারটা চুজ করি। বাচ্চারা যেটা প্রেফার করে সেটা ওদের জন্য অর্ডার করি, আমরা যেটা পছন্দ করি আমরা আমাদের পছন্দ মতো অর্ডার করতে পারি। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমি একটু ব্ল্যাক কফি নিয়েছি। চা কফি খাওয়ার ব্যবস্থা কিন্তু সব আমরা এয়ারলাইন্সেই এখন আছি থাকে। দুবাই এয়ারপোর্টে। গেটটা সার্চ করে তারপর রেস্ট করব, একটু ঘুরবো, মার্কেট দেখবো। টানা ৪ থেকে ৫ ঘন্টার মতো প্লেনে ছিলাম। এরপরে আমাদের স্টপেজ ছিল দুবাই এয়ারপোর্টে। এখানে সম্ভবত ২ থেকে ৩ ঘন্টার মতো আমাদের হাতে ছিল। তো ওই সময়টুকু ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স হলাম। একটু গোল্ড দেখতে আসছি, দেখি কিছু পছন্দ মতো পাই কিনা। দামে দরে যদি মিলে যায় তাহলে কিছু কিনতেও পারি, তবে দেখতে ভীষণ ভালো লাগছিল। আমার জন্য এটা প্রথম অভিজ্ঞতা, আমি এই প্রথম আসলাম দুবাই গোল্ডের দোকানে। আর এত তুমি কি খাবা? নাগেটস। তুমি কি খাবা? তুমি কি খাবা বলো? হালকা পাতলা কিছু মিল্কশেক খাবা? এই তোমার বাবাকে বলা হয়েছে না? আচ্ছা আচ্ছা, দেখি কি আনে। হ্যাঁ, দেখি কি আনে। আজকে প্লেনে এত খাইছি যে আমাদের পেট ভরা, তাই না? এখন রাজিমে একটু নাগেটস খাইতেছে, কারণ সে নাগেটস অনেক অনেক পছন্দ করে। বোকা তুমিও। আর তোমার জন্য গিফট হচ্ছে কি? ডোনাট। ইয়েস। আচ্ছা, আমিও একটা খাই নিতেছি ভাতিয়ার সাথে। আমরা আবারও প্লেনে উঠে গেলাম দুবাই থেকে। ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেব কিছুক্ষণের মধ্যে। দুবাই এয়ারপোর্ট থেকে যখন প্লেনে উঠলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সবাই অলরেডি ঘুমিয়ে গেছে। যেহেতু অনেক লম্বা সময় ধরে প্লেনে বসা, তারপর হচ্ছে লম্বা জার্নি, সব মিলে সবাই ক্লান্তও ছিল। তো আমার তো কিছুতেই প্লেনে ঘুম আসে না, আর ওরা যখন ঘুমাচ্ছিল তখন কিন্তু ওদের খাবারটাও চলে আসছে। অনেক লম্বা সময় ধরে খাবারটা রেখে দিয়েছিলাম। আমি ওদেরকে আর ডাকিনি, কারণ ভাবলাম যে ওদের ঘুমটা হোক, তারপর উঠে ওরা রিল্যাক্সে খেতে পারবে। তো এই ফাঁকে আমি আমার খাবারটা সেরে নিয়েছি। আর কিছুক্ষণ পর আমি টাইম দেখি, এয়ার হোস্টেসরা আসা যাওয়া করে, ওদেরকে দেখে ওদের ড্রেস আপ, ওদের লুকটা দেখতে ভীষণ ভালো লাগে। ওদেরকে আমি যত দেখি ততই তাকিয়ে থাকি। আর ওদের সার্ভিস, ওদের ব্যবহার এত বেশি ভালো, মানে আমার কাছে, আমি বরাবরই ওদের ব্যবহারে মুগ্ধ হই। এটা এক ধরনের ডেজার্ট আইটেম ছিল, নিচে হালকা সুইট ইয়োগর্ট, উপরে বুন্দিয়ার মতো দেখতে, একটু চিপস টাইপের মিক্সড। এই ডেজার্টটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আমি কিন্তু পুরোটাই খেয়ে ফেলছিলাম। আর প্লেনে সাধারণত হেলদি খাবারগুলোই ওরা চুজ করে। আর খাবারের মধ্যে ফ্রুট, সালাদ, তারপরে হচ্ছে রাইস, চিকেন, বিফ, সব ধরনের আইটেমই থাকে। যাত্রীরা তাদের পছন্দ মতো খাবার বাছাই করার অপশনও থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খাবার দাবার শেষ করে আমি বারবার ট্যাবের মধ্যে লোকেশন চেক করছিলাম যে আমাদের দুবাই থেকে ঢাকা পৌঁছতে আর কতক্ষণ টাইম লাগবে, আমরা ওই মুহূর্তে কোথায় আছি।
ফাইনালি আমরা চলে আসছি ঢাকা এয়ারপোর্টে। এখানে নামার পর আমরা এই যে এত লম্বা জার্নি করেছি, তারপরেও কিন্তু আমাদের ক্লান্তি টান্তি সবকিছুই চলে যায়। আমার মনে হয় সব প্রবাসীদের ক্ষেত্রেই এই ব্যাপারটা হয়, মানে ঢাকা এয়ারপোর্টে নামার পর মনে হয় নতুন করে আমাদের শরীরে এনার্জি তৈরি হয়, কখন আমাদের আপনজনদের সাথে দেখা হবে আর কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে নিজেদের বাড়িতে চলে যাব। এই ফিলিংসটা অন্যরকম। বাংলাদেশে চলে আসছো, তুমি এক্সাইটেড? এক্সাইটেড ফাতিয়া। তোমার মামা মনে হয় টার্মিনাল 1-এ, আমরা তো 2-তে। আমার ছোট ভাই আমাদেরকে রিসিভ করেছিল। তো ঢাকা এয়ারপোর্টে আসার পর অনেক গ্যাঞ্জাম, অনেক গরম, সবকিছু উপেক্ষা করে আমরা ফাইনালি রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, আজকের মতো